হ্যালো স্টুডেন্ট, আজও আমরা সমতল বা প্লেন অধ্যায়টি সম্বন্ধে আলোচনা করব। আমরা আজ প্রথমে জানব সমতলের অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম বলতে কি বুঝি। ধরো এটা একটা সমতল আমার আছে, এটা হচ্ছে সমতলের উপর অভিলম্ব, এটা ধরো হচ্ছে মূল বিন্দু, অর্থাৎ মূল বিন্দু থেকে সমতলের উপর এটি হলো একটি লম্ব। ঠিক আছে, এই লম্বটার দৈর্ঘ্য আমি ধরে নিলাম পি। এ কিন্তু গেটার জিরো, পজিটিভ সবসময়, পি অলওয়েজ পজিটিভ এখানে। তাহলে আমরা কি করলাম, মূল বিন্দু থেকে সমতলের উপর আমরা একটা লম্ব অঙ্কন করলাম, সেই লম্বের দৈর্ঘ্যটা হচ্ছে পি। এবার এই লম্বটার দিক কোসাইন মানে ডিরেকশন কোসাইনগুলো যদি এল কমা এম কমা এন, ঠিক আছে, তাহলে এই সমতলটার অভিলম্ব আকার হবে এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এনজেড ইকুয়াল টু পি। ঠিক আছে, তাহলে পি হলো কি, পি হলো মূল বিন্দু থেকে সমতলের উপর লম্ব দূরত্ব, এবং এল এম এন হলো কি এই প্লেনটার অভিলম্বের ডিরেকশন কোসাইন বা দিক অনুপাত। ঠিক আছে, এই আকারের সমতলের সমীকরণকে আমরা অভিলম্ব আকার বা নর্মাল ফর্ম বলে থাকি। মূল বিন্দু 0,0,0 থেকে কোনো সমতলের দূরত্ব পি, এটা হচ্ছে গেটার জিরো, এখানে লিখতে হবে কোনো সমতলের লম্ব দূরত্ব পি, এবং সমতলটির অভিলম্বের দিক কোসাইন সমূহ এল কমা এম কমা এন হলে সমতলটির সমীকরণ হবে বা সমতলটির অভিলম্ব আকার হবে কত, এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এনজেড ইকুয়াল টু পি। এবার আমরা একটি প্রশ্নের সমাধান করব। 2x প্লাস 5y প্লাস 4z প্লাস 2 ইকুয়াল টু 0 সমতলটিকে অভিলম্ব আকারে প্রকাশ করো। তাহলে তোমাকে এই সমতলটিকে কী আকারে প্রকাশ করতে বলেছে, অভিলম্ব আকারে প্রকাশ করতে বলেছে। আমরা প্রথমে লিখলাম গিভেন, যেটা দেয়া আছে। এরপরে কি করব, আমরা এই কনস্ট্যান্ট টার্মটাকে ডান দিকে নিয়ে যাব। তাহলে আমরা পেলাম 2x প্লাস 5y প্লাস 4z ইকুয়াল টু -2। তোমরা আগেই জেনেছ যে এক্স ওয়াই এবং জেডের এই সহগগুলি অর্থাৎ 2, 5, 4 এগুলোকে কি বলা হয়ে থাকে, এগুলোকে বলা হয়ে থাকে এই সমতলটির অভিলম্বের দিক অনুপাত। এবার আমরা সমতলটির অভিলম্বের দিক অনুপাতগুলির স্কোয়ারের যোগফল করে তার রুট করব। ঠিক আছে, অর্থাৎ এক্স ওয়াই ও জেডের সহগগুলি স্কোয়ারের যোগফল করে তার রুট করব। দেখো, এক্সের সহগ 2, ওয়াইয়ের সহগ 5 এবং জেডের সহগ 4, তাদের স্কোয়ার করে যোগ করে রুট করলাম। এটা ক্যালকুলেট করলে আমি পেলাম হচ্ছে 3√5। ঠিক আছে, রুট মানেই ধরো চিহ্নটা আগে প্লাস মাইনাস হতে পারে, প্লাস মাইনাস। এবার যেহেতু ডান দিকটাতে আমি দেখছি নেগেটিভ আছে, তাহলে আমি জানি অভিলম্ব আকারের সমীকরণের ডান দিকে থাকে পি, যেটা মূল বিন্দু থেকে সমতলটির লম্ব দূরত্ব প্রকাশ করে। এটাকে সবসময় পজিটিভ করতে হবে, অর্থাৎ ধনাত্মক করতে হবে। তাহলে দেখো, আমি উভয় পক্ষকে হয় প্লাস 3√5 দিয়ে ভাগ করব অথবা -3√5 দিয়ে ভাগ করব। তাহলে আমাকে প্লাস 3√5 দিয়ে উভয় পক্ষকে ভাগ করব না -3√5 দিয়ে উভয় পক্ষকে ভাগ করব, এটা নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করব, আমি
প্লাস মাইনাস যে কোনো একটা দিয়ে এটাকে ভাগ করব, কিন্তু আমাকে চয়েস করতে হবে সেটাই যেটা দিয়ে এটাকে ভাগ করলে ডান দিকটা পজিটিভ হয়ে যায়। তাহলে আমি উভয় পক্ষকে কী দিয়ে ভাগ করবো? -3√5 দিয়ে ভাগ করি। তাহলে -3√5 দিয়ে ভাগ করলে এই দিকটা হবে -2/3√5x, এটাও হবে -5/3√5y, এটা হবে -4/3√5z ইকুয়াল টু এটা হবে +2/3√5। ইহাই নির্ণেয় অভিলম্ব আকার। ঠিক আছে, এবার দেখো -2/3√5, -5/3√5 এবং -4/3√5 এগুলো হচ্ছে সমতলটির অভিলম্বের দিক কোসাইন। কারণ এগুলো স্কোয়ারের যোগফল করবে, দেখবে তুমি 1 পেয়ে যাবে। ঠিক আছে, আর 2/3√5 হলো মূল বিন্দু থেকে সমতলটির ওপর লম্বের দূরত্ব। নেক্সট প্রশ্ন, 2x - 2y + z - 7 = 0 সমতলটিকে অভিলম্ব আকারে প্রকাশ করো। অ্যান্সার, আমরা প্রথমে সমতলটার সমীকরণটা লিখি। 2x - 2y + z - 7 = 0। কনস্ট্যান্ট নাম্বার ধ্রুবক পদটিকে আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে পেলাম হচ্ছে এটা। ঠিক আছে, 2x - 2y + z = 7। আচ্ছা, এবার কি করব আমরা? xy z এর সহগুলো স্কোয়ারের যোগফল করে তার রুট 2 স্কোয়ার, এটা হচ্ছে -2 স্কোয়ার মানে 2 স্কোয়ার, 1 স্কোয়ার, তাহলে হলো √9। আগে প্লাস মাইনাস চিহ্ন দিলাম, তার মানে +-3। আমি হয় +3 দিয়ে ভাগ করব উভয় পক্ষকে, বা -3 দিয়ে ভাগ করব। এমনভাবে ভাগ করব যাতে ডান দিকটা সবসময় পজিটিভ থাকে। তাহলে আমি যেটা ডান দিকটা পজিটিভই আছে, তার জন্য আমি একে কী দিয়ে ভাগ করব? উভয় পক্ষকে +3 দিয়ে ভাগ করব। তাহলে +3 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 2/3x - 2/3y + 1/3z = 7/3। এটাই হয়ে গেল আমার নির্ণেয় অভিলম্ব আকার। ইহাই সমতলটির অভিলম্ব আকার। দেখবে 2/3 - 2/3 1/3 এগুলো সব হচ্ছে দিক কোসাইন, কারণ এটা স্কোয়ারের যোগফল দেখবে 1 হয়। তাহলে এটা হচ্ছে সমতলটির অভিলম্ব আকার, যে সমতলটির মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে 7/3 একক এবং সমতলটির অভিলম্বের দিক কোসাইনগুলি হল 2/3, -2/3, 1/3। এবার আমরা জানব সমতলের ভেক্টর আকার বা ভেক্টর ফর্ম, অর্থাৎ একটা সমতলকে কিভাবে ভেক্টর ফর্মের সাহায্যে প্রকাশ করা যায় তা আমরা জানব। ধরো এটা একটা সমতল, এই সমতলের উপর এ একটা যে কোনো বিন্দু, এই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে a ভেক্টর। এই সমতলের উপর লম্ব আর একটা ভেক্টর হচ্ছে n। এবার আমি ধরে নিলাম সমতলের উপর যে কোনো একটা বিন্দু p, যার অবস্থান ভেক্টরটা হচ্ছে r ভেক্টর। ঠিক আছে, এবার আমি এপিটা যোগ করে দিলাম। তাহলে দেখো এপি ভেক্টর সমান সমান কী হবে? পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর, আর এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে a ভেক্টর, তাহলে আর মাইনাস। এবার দেখো এপি আর এই এন, এই ভেক্টর দুটো পরস্পর লম্ব। ঠিক আছে, লম্ব মানে কি লেখা যায়? লম্ব মানে লেখা যায় এপি, অতএব এপি ডট এন ইকুয়াল টু আমার 0 হবে। ঠিক আছে, ধরি কোনো সমতল এ বিন্দুগামী এবং এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ছোট হাতের এ ভেক্টর এবং সমতলটির ওপর লম্ব একটি ভেক্টর হচ্ছে
এন ভেক্টর আরও ধরি সমতলটির উপর যে কোনো বিন্দু পি এর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল আর। ঠিক আছে, যেমন কার্তেশীয় সমীকরণ এক্স ওয়াই জেড থাকে, সেরকম ভেক্টর সমীকরণে দেখবে সবসময় আর থাকবে। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখতে পারি, দেখো এপি ভেক্টর ডট এন ভেক্টর, এরা পরস্পর লম্ব, লম্ব মানে তাদের ডট প্রোডাক্ট হবে 0। এপি মানে জানি পি বিন্দুর অবস্থান ভেক্টর আর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ ডট এন ভেক্টর ইকুয়াল টু 0, বা আর ডট এন ভেক্টর মাইনাস এ ডট এন ভেক্টর ইকুয়াল টু 0, বা আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ডট এন ভেক্টর। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি আর ডট এন ভেক্টর ইকুয়াল টু ডি, কারণ এটা ডট প্রোডাক্ট এ ডট এন, তাই তো, এ ডট এন, এটা হচ্ছে ডট প্রোডাক্ট মানে এটা স্কেলার, তাই জন্য এটা ডি ধরলাম। তাহলে লেট ডি ইকুয়াল টু হচ্ছে এ ডট এন। ইহাই সমতলের ভেক্টর আকার। এবার আমরা একটি নোট পড়ব। তাহলে আমরা সমতলের সমীকরণটা পেলাম আর ডট এন ইকুয়াল টু ডি। ডি মানে কত পেলাম? ডি ইকুয়াল টু হচ্ছে এ ডট এন। ঠিক আছে, এবার ধরো তোমাকে এই সমতলটিকে কার্তেশীয় আকারে প্রকাশ করতে বলবো। তাহলে আমি যদি লেট ধরো আর ইকুয়াল টু ধরে নিলাম এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ অ্যান্ড এন ভেক্টর সমান সমান ধরে নিলাম এ ওয়ান আই ক্যাপ প্লাস বি ওয়ান জে ক্যাপ প্লাস সি ওয়ান কে ক্যাপ। ঠিক আছে, তাহলে অতএব আর ডট এন ইকুয়াল টু কত হবে? এটা ডট প্রোডাক্ট করলে হবে, দেখবে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড। আমি যদি এটা 1 নম্বর নাম দিই, তাহলে আমি দেখো লিখতে পারি ফ্রম 1 নং হতে পাই এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড ইকুয়াল টু ডি। ঠিক আছে, এটাই আবার কার্তেশীয় আকার। বোঝা গেল? তাহলে কোনো সমতলের ভেক্টর সমীকরণকে কার্তেশীয় সমীকরণে আমরা এইভাবে রূপান্তরিত করতে পারি। এবার আমরা একটি প্রশ্নের সমাধান করব। 2x প্লাস 3y মাইনাস 5z প্লাস 6 ইকুয়াল টু 0 সমতলটিকে ভেক্টর আকারে রূপান্তর করো। অর্থাৎ এটা কার্তেশীয় আকারে আছে, একে ভেক্টর আকারে পরিণত করতে হবে। খুব সহজ। দেখো আমরা প্রথমে লিখলাম গিভেন 2x প্লাস 3y মাইনাস 5z প্লাস 6 ইকুয়াল টু 0 1 নম্বর নাম দিলাম। আমরা ধরে নেব, ধরি সমতলটির উপর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর। ধরি 1 নং সমতলের উপর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আর। তাহলে দেখো আমরা এরকম লিখতে পারি, অতএব আর ভেক্টর, আচ্ছা দাঁড়াও, যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আর এবং আর ভেক্টর সমান ধরে নিলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। একে অনেক সময় এরকমও লেখা হয় এক্স কমা ওয়াই কমা জেড। ঠিক আছে, তাহলে আমাকে যে সমতলটাকে ভেক্টর আকারে রূপান্তর করতে বলেছে সেই সমতলটার 1 নম্বর নাম দিলাম। ধরলাম যে ধরি 1 নং সমতলের উপর অবস্থিত যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আর এবং আর সমান সমান ধরলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এক্স কমা ওয়াই কমা জেড।
কেন এক্স কমা ওয়াই কমা জেড করলে একে কার্তেশ্য আকারে করতে হবে, কার্তেশ্য আকার মানে এক্স ওয়াই জেড দিয়ে আসবে। ঠিক আছে, অতএব ফ্রম ওয়ান, দেখো আমি 1 নম্বরটা লিখতে পারি, ফ্রম ওয়ান কী করবে, আর ভেক্টর ডট, দেখো এক্স ওয়াই এবং জেডের যে সহগগুলো আছে সেগুলো দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, ঠিক আছে, প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করলাম, খুব সহজে দেখো 1 নম্বর সমীকরণটিকে ভেক্টর সমীকরণে রূপান্তর করে দিলাম। কীভাবে, প্রথমে হচ্ছে আর ডট 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ প্লাস যা কনস্ট্যান্ট ছিল তাই প্লাস 6। ঠিক আছে, এবার দেখো আর এর মানটা যদি xi প্লাস yj প্লাস জেডকে বসাও, দিয়ে যদি ডট প্রোডাক্ট করো দেখবে এইটাই ফিরে আসবে। তাহলে আমরা বলতে পারি যে 1 নং সমতলটির ভেক্টর আকার হলো এটা। ইহাই নির্ণেয় ভেক্টর আকার। এবার আমরা জানব সমান্তরাল সমতলের সমীকরণ। ধরো এটা একটা সমতল আছে, এই সমতলটার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0। তাহলে এই সমতলের সমান্তরাল একটা সমতল এখানে আছে। ঠিক আছে, তাহলে তার সমীকরণ কী হবে, তার সমীকরণ হবে ax প্লাস by প্লাস cz প্লাস d ড্যাশ ইকুয়াল টু 0, অর্থাৎ কনস্ট্যান্ট টার্মটা পাল্টে যাবে। ঠিক আছে, দুটো সমতল সমান্তরাল হলে তাদের শুধু কনস্ট্যান্ট টার্মটি আলাদা হবে, বাকি সব একই হবে। তাহলে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ হবে ax প্লাস by প্লাস cz প্লাস d ড্যাশ ইকুয়াল টু 0, অর্থাৎ কনস্ট্যান্ট টার্মটা আলাদা হবে। আচ্ছা, এই কনস্ট্যান্ট টার্মটা তুমি এদিকে না লিখে এদিকেও লিখতে পারো, অর্থাৎ লিখতে পারো ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 সমতলের সমান্তরাল সমতলের সমীকরণ হবে ax প্লাস by প্লাস cz ইকুয়াল টু d ড্যাশ, সেটাও লিখতে পারো। এখন আমরা একটি প্রশ্নের সমাধান করব। দেখাও যে 1, 2, 3 বিন্দুগামী যে সমতল 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল টু 3 সমতলের সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এই 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল টু 3 সমতলের সমান্তরাল একটি সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে, যেটা হবে 1, 2, 3। ঠিক আছে, আমাদের উত্তরটা এটা আসবে। চলো এটার অ্যান্সার করি। অ্যান্সার, তাহলে গিভেন যেটা দেয়া আছে সেটা লিখছি 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল টু 3, এটা 1 নম্বর। এবার আমরা ধরে নেব যে 1 নং সমতলের সমান্তরাল যে কোনো সমতলের সমীকরণ হয় 3x প্লাস 4y মাইনাস 5z প্লাস d ইকুয়াল টু 0, বা তুমি ধরতে পারতো 3x প্লাস 5y মাইনাস 5z ইকুয়াল টু d, সেটাও ধরতে পারতে। ধরি 1 নং সমতলের সমান্তরাল যে কোনো সমতলের সমীকরণ 3x প্লাস 4y মাইনাস 5z প্লাস d ইকুয়াল টু 0। ঠিক আছে, আমি বলছিলাম তুমি এটাও ধরতে পারতে 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল টু d, হ্যাঁ সমতলের সমীকরণ তুমি এটাও ধরতে পারতে। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা ধরবে। তাহলে এটার নাম দিলাম হচ্ছে 2। তাহলে আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে এর সমান্তরাল সমতলটা 1, 2, 3 বিন্দুগামী। তাহলে 2 নম্বর সমতলটা হচ্ছে 1, 2, 3 বিন্দুগামী। তাহলে আমরা x এর জায়গায় 1, y এর জায়গায় 2 এবং z এর জায়গায় 3 বসাতে পারি। তাহলে d এর ভ্যালুটা পেয়ে যাব। d এর ভ্যালুটি যেটা পাবো সেটা আবার 2 নম্বরে বসালেই আমি নির্ণীয় সমতলের সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে, যেটা দেখবে এটি আসবে। ইহা 1, 2, 3 বিন্দুগামী। তাহলে x এর জায়গায় 1 বসালে 3 একে 3, y এর জায়গায় 2 বসলে 4 দুগুণে 8, মাইনাস z এর জায়গায় 3 বসলে হচ্ছে 3 5 15।
প্লাস ডি ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করলে ডি ইকুয়াল টু কত হলো 4। এবার ডি এর মানটা আমি কোথায় বসিয়ে দেবো? 2 নম্বরে বসিয়ে দেবো। ঠিক আছে, এখন 2 নঙে ডি ইকুয়াল টু 4 বসিয়ে পাই 3x প্লাস 4y মাইনাস 5z প্লাস 4 ইকুয়াল টু 0, বা 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল টু -4। দেখবে এটাই প্রমাণ করতে দিয়েছে, সমতলটার সমীকরণ এটাই হবে। প্রুভড। নেক্সট প্রবলেম, মূল বিন্দু থেকে যে সমতলের ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু 2, 3, -1 তার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে যে ছবিটা আঁকি তাহলে দেখো, এটা যদি সমতলটা হয়, এটা যদি মূল বিন্দু হয় 0, 0, 0, মূল বিন্দু থেকে এই সমতলটি অঙ্কিত লম্ব এটা, এই অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্কটা বলেছে 2, -3, ঠিক আছে। তাহলে এই লম্বটার দিক অনুপাতগুলি কত? ডিরেকশন রেশিও হবে 2 - 0 মানে একটা 2 হবে, 3 - 0 মানে একটা 3 হবে, এবং -1 - 0 মানে -1 হবে। তাহলে আমি সমতলটির অভিলম্বের ডিআর কি পেয়ে গেলাম? 2, 3, -1। তাহলে দেখো, এখন আমাকে যে সমতলটার সমীকরণ নির্ণয় করতে হবে সেই সমতলটি 2, 3, -1 বিন্দুগামী এবং সমতলটির অভিলম্বের ডিআর বা দিক অনুপাতগুলি হলো 2, 3, -1। তাহলে আমরা সহজে সমতলটির সমীকরণ নির্ণয় করতে পারব। তাহলে আমরা লিখতে পারি সমতলটির অভিলম্বের দিক অনুপাতগুলি হলো 2, 3, -1 এবং সমতলটি কত বিন্দুগামী? 2, 3, -1 বিন্দুগামী। কারণ এটা হচ্ছে লম্বের পাদবিন্দু, এই বিন্দুটা তাহলে সমতলের উপরেই আছে। তাহলে আমরা পেলাম সমতলটি 2, 3, -1 বিন্দুগামী এবং সমতলটির অভিলম্বের ডিআরগুলি হলো বা দিক অনুপাতগুলি হলো 2, 3, -1। অতএব সমতলটির সমীকরণ প্রথমে হবে, দেখো প্রথম 2 দিক অনুপাত ইন্টু এক্স মাইনাস কোন বিন্দুগামী? প্রথমটা হচ্ছে 2, x - 2 অর্থাৎ যে বিন্দুগামী তার হচ্ছে x স্থানাঙ্ক, প্লাস পরের ডিআর হচ্ছে 3, তাই তো, ডিআরের পরেরটা 3 ইন্টু y মাইনাস পরের বিন্দু হচ্ছে -3 প্লাস তারপরে হবে হচ্ছে -1 ইন্টু জেড -1 মানে +1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমরা আগের ক্লাসে শিখেছি যে কোনো একটি সমতল যদি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয় এবং ওই সমতলটির অভিলম্বের ডিআরগুলি জানা থাকে তাহলে আমরা সমতলটির সমীকরণ এইভাবে নির্ণয় করতে পারি। এটাকে এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটা সিম্পলিফিকেশন করলে আমরা পেলাম 2x + 3y - z ইকুয়াল টু 14। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।